ক্রীড়াঙ্গনের উন্নতিতে সেন্টার অফ এক্সেলেন্স প্রতিষ্ঠার সিদ্ধান্ত। ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপে বন্ধ হচ্ছে ফেডারেশনগুলোর এক নায়কতন্ত্র। টপ এন্ড টি-20-তে শেষ হলো বিসিবি এইচপি ইউনিটের যাত্রা। ফাইনালে অ্যাডিলেইডের কাছে হেরে শিরোপা হাতছাড়া। এক দশকে বৈষম্য আর নৈরাজ্যে পিছিয়ে গেছে বিসিবি। কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাঠ গড়ায় বোর্ড পরিচালকদের স্বজনপ্রীতি। লা লিগায় রাতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ মায়োরকা। ফুটবলারদের ক্লান্তি দূর করতে অ্যানচেলোত্তি দিলেন ছুটির ঘোষণা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। খেলাধুলায় সমস্যা খুঁজে সমাধানের পথ তৈরিতে শুরু হচ্ছে সেন্টার অফ এক্সিলেন্সের যাত্রা। স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে এই স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সাথে ইঙ্গিত দিয়েছেন ফেডারেশনগুলোতে আর কোনো ধরনের এক নায়কতন্ত্র চলবে না। অর্ণব বাপির রিপোর্ট। আবু সাইদ মুগ্ধরা মরেনি, হারেনি। রাজপথে ওদের দেখানো সাহসিকতা থেকেই অনুপ্রেরণা নিয়ে ফাইনালে নামে বিসিবি হাই পারফরমেন্স দল। সপ্তাহ দুয়েকের মধ্যে দেশবাসীকে আরও একবার আনন্দে মাতানোর ইচ্ছে ছিল আকবরদের। নতুন বাংলাদেশকে ট্রফি উপহার দেওয়ার জেদ নিয়েই অস্ট্রেলিয়ার ডারউইনে 11 টাইগার। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি অ্যাডিলেইড স্ট্রাইকার্স। রবিবার সকালেই সেমিফাইনালে নর্দার্ন টেরিটরিকে উড়িয়ে দিয়ে বিকেলে ফাইনালে নামে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নেন আকবর আলী। দুর্দান্ত লাইন লেন্থ ভ্যারিয়েশন দেখিয়ে পাওয়ার প্লেতে দলকে আপার হ্যান্ডে নিয়ে যান মারুফ, রিপন, রনিরা। তবে প্রথম ইনিংসের শেষ ভাগেই বাজিমাত করে অ্যাডিলেইড। শেষ 7 ওভারে ওরা তোলে 82 রান। দলীয় স্কোর দাঁড়ায় 169। পরিস্থিতি বিবেচনায় বড় টার্গেট, অথচ 19 বলে 18 জিসানের, 6 বলে 3 করে ফেরেন ইমন। অর্থাৎ চেজিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ব্যাকফুটে বাংলাদেশ। শেষ 10 ওভারে 8 উইকেট হাতে বাংলার দরকার ছিল 101 রান, কিন্তু চাপ সামলাতে পারেননি কেউই। একে একে প্যাভিলিয়নে ফিরেছেন তানজিদ তামিম, আফিফ, শামীম, আকবররা। 137 রানেই অল আউট। 32 রানে জিতে টপ এন্ড সিরিজে চ্যাম্পিয়ন অ্যাডিলেইড স্ট্রাইকার্স। এই টুর্নামেন্টে বাংলাদেশের বড় প্রাপ্তি রিপন মন্ডল। 8 ম্যাচে টাইগার পেসার নেন সবচেয়ে বেশি, 15 উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে ট্রফি জেতা হয়নি, কিন্তু ঠিকই জাতীয় দলের পাইপলাইনের এই ক্রিকেটাররা একটা বার্তা দিয়ে দিলেন। কারণ না কুচু ক্রিকেট অস্ট্রেলিয়া গেল 2 দশক ধরে বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি। ওই দেশে সাকিব তামিমরা সবশেষ ওডিআই সিরিজ খেলেছে 2008 সালে। বাংলাদেশের ক্রিকেটাররাও যে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারে, প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারে, সেটাই বা কম কিসের। পাকিস্তান শাহিনস এবং বিগ ব্যাশের একাধিক দলও বাংলাদেশের পেছনে। এমন পারফরমেন্স দেখার পরও কি হুঁশ ফিরবে না অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তাদের? সাইফুল রূপক, 71। যে রিপোর্টটা আপনারা দেখছিলেন সেটা সম্পর্কে একটু বলতে চাই যে শিরোপার আসলে খুব কাছে গিয়েও আবারও হোঁচট, এবং অস্ট্রেলিয়ার ডারউইনে 9 দলের যে টপ এন্ড টি-20 সিরিজে রানার্স আপ হয়েছে বিসিবি হাই পারফরমেন্স দল, সেটির রিপোর্টটা আপনারা দেখছিলেন। এবং যেটা আসলে আপনাদেরকে বলছিলাম যে খেলাধুলায় সমস্যা খুঁজে সমাধানের পথ তৈরিতে শুরু হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্সের যাত্রা। স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে এই স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সাথে ইঙ্গিত দিয়েছেন যে ফেডারেশনগুলোতে আর কোনো ধরনের এক নায়কতন্ত্র চলবে না। অর্ণব বাপির রিপোর্টটা এবার আমরা দেখে নেব। বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিতে অভিভাবকের দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এবার আশায় বুক বাঁধতেই পারেন ক্রীড়াবিদরা। ওদের পারফরমেন্সকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই দেশে প্রথমবারের মতো স্পোর্টস ইনস্টিটিউট। পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে, তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই, যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না, সেই জায়গায় ব্যর্থ হই। তার জন্যই পিক পারফরমেন্স সৃষ্টির, পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট
প্রকল্প নেওয়া হয়েছে। ইউকে, ইউএসএ, চীন, ফ্রান্স সহ উন্নত রাষ্ট্রের স্পোর্টস এবং সায়েন্সের মেলবন্ধনে যে ফলাফল এবং সাফল্য তারা অর্জন করেছে তা দেশের মাটিতে নিশ্চিত করাই হবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য। ক্রীড়া উপদেষ্টার দীপ্ত কণ্ঠে রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার আভাস পরিষ্কার। শত বাধা পেরিয়ে পরাধীনতার শিকল ভেঙে ছিনিয়ে আনা হয়েছে সম্ভাবনাময় আগামীর বাংলাদেশ। এখন ফেডারেশনগুলো থেকেও ঘটবে একনায়কতন্ত্রের বিনাশ। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলোও যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা। ঘরের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়ে দ্রুতই একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়, একটা সংকটকাল করছে। আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে। অর্ণব বাপি, ৭১। লাহোরের প্রস্তুতি পর্ব শেষ করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে আভাস মিলছে রাওয়ালপিন্ডির উইকেট হতে চলেছে পেস বান্ধব। পাকিস্তান দলে থাকা একমাত্র স্পেশালিস্ট স্পিনার আবরার আহমেদকে সরিয়ে দেয়ায় বোঝা যাচ্ছে আসন্ন সিরিজে তাসকিন শরীফুলদের ওপরই বাড়তি ভরসা করতে হবে বাংলাদেশকে। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। বিমানে করে ইসলামাবাদে নামার পর থেকেই যেন হাত নিষ্পিস করছিল তাসকিন শরীফুলদের। কারণ আর কিছুই নয়, জানা গেছে রাওয়ালপিন্ডির উইকেটে থাকবে ঘাসের আধিক্য। সেটা কাজে লাগিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের তুলোধুনো করতে মরিয়া টাইগারদের পেস ইউনিট। এমনিতে রাওয়ালপিন্ডির মাঠ ব্যাটিং প্যারাডাইস, তবে স্বাগতিক পাকিস্তান যখন তাদের দলে থাকা একমাত্র স্পেশালিস্ট লেগ স্পিনার আবরার আহমেদকে সরিয়ে দিল, তখন থেকেই মোটামুটি পরিষ্কার স্পিনাররা তেমন একটা সুবিধা পাচ্ছে না আসন্ন টেস্ট সিরিজে। তবে কি বাংলাদেশও একই পথে হাঁটবে? স্পেশালিস্ট স্পিনার তাইজুলকে কি তবে সিরিজটা কাটিয়ে দিতে হবে সাইড বেঞ্চেই? উত্তরটা অবশ্য কদিন আগেই দিয়েছেন টাইগারদের পাকিস্তান সফরে স্পিন কোচের দায়িত্বে থাকা মুশতাক আহমেদ। পাকিস্তানি কোচের ব্যাখ্যা, কেবল উইকেট তুলে নেওয়ার জন্যই নয়, পেসারদের বিশ্রাম দিতেও স্পিনারদের ভূমিকা রাখতে হয়। आई थिंक वेरी स्पिनर्स को हमेशा टेस्ट मैच में आपको जरूरत होती है स्पिनर को, नॉट ओनली गेटिंग विकेट्स लेने के साथ साथ आपको अपने फास्ट बॉलर को रेस्ट भी देना होता है। तो कहते हैं ना, एक एंड से कई दफा आपको टेस्ट मैच का मतलब है, टेस्ट की प्लानिंग जो होती है उसका मतलब है कि एक एंड को आपको ड्राई करके अपने मेन स्ट्राइकर को रेस्ट देना होता है। স্পেশালিস্ট তাইজুলের সাথে টাইগার টেস্ট স্কোয়াডে স্পিন অপশন হিসেবে আছেন সাকিব আল হাসান আর মেহেদী মিরাজও। তবে জানা কথা, টাইগারদের মূল শক্তির জায়গা তাদের পেস অ্যাটাক। সেই সুবাদে দরকার হলে 4 পেসার নিয়েও একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। অপশন হিসেবে আছেন তাসকিন শরীফুল, নাহিদ রানা, হাসান মাহমুদ আর খালেদ আহমেদ। এর বাইরে বাংলাদেশ দলের দুশ্চিন্তার নাম ব্যাটিং। উইকেট যদি বোলারদের অনুকূলে না থাকে, তবে ব্যাটারদের খেলতে হবে লম্বা ইনিংস। আর এই জায়গাতেই নাজমুল শান্তদের রয়েছে বড় দুর্বলতা। টাইগার পেসাররা সেই দুর্বলতা কতটা পুষিয়ে দিতে পারবেন, সেটাই এখন বড় প্রশ্ন। খালিদ জামিল, ৭১। বাংলাদেশের বিপক্ষে টেস্টের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। অনুশীলনে চোট পেয়েছেন দলটার সবচেয়ে বড় তারকা ক্রিকেটার বাবর আজম। খুররাম শাহজাদের এক ইন সুইংয়ে সরাসরি পেটে আঘাত পান বাবর প্রথম টেস্টের আগে, তাই তাকে নিয়ে তৈরি হয়েছে একরকমের অনিশ্চয়তা। রিদওয়ান শাওনের রিপোর্ট। 3 দিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা। ম্যাচের আগে পাক শিবিরে ছেয়ে বসেছে নতুন দুশ্চিন্তা। দুশ্চিন্তার কারণটা পাক দলের ভরসার নাম বাবর আজমের নতুন ইনজুরি। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগেই হঠাৎই অনিশ্চয়তায় বিশ্বের অন্যতম এই সেরা ব্যাটসম্যান। ঘটনার শুরুটা শনিবার অনুশীলনে। বাংলাদেশ টেস্টকে সামনে রেখে তখন ব্যাটিং প্র্যাকটিসে ব্যস্ত বাবর। নেটে বাবরকে বল করছিলেন পাকিস্তানের পেস অ্যাটাক। আফ্রিদি নাসিম, খুররাম শেহজাদদের আগুন গতির বলে বেশ কয়েকবার ধরাশায়ী হন এই ব্যাটিং মাস্টার।
এরই মাঝে শেহজাদের করা এক ইনসুইং বুঝে ওঠার আগেই সরাসরি এসে আঘাত করে বাবরের পেটে। ব্যথার তীব্রতা অসহনীয় পর্যায়ে পৌঁছালে মাটিতে লুটিয়ে পড়েন বাবর। যেন নিঃশ্বাস নিতেও কিছুটা অস্বস্তিতেই ভুগছিলেন পাক সম্রাট। এরপর অবশ্য উঠে দাঁড়িয়েছেন পাকিস্তানি এই মাস্টার মাইন্ড। তবে উঠে দাঁড়ালেও পরের বলে হারিয়েছেন নিজের উইকেট। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের প্রথমটা শুরু হবে 21 অগাস্ট, পরের টেস্টটা 30 অগাস্ট করাচিতে। গুরুত্বপূর্ণ টেস্টের সব বিশ্ববিদ্যালয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও প্রক্টোরিয়াল বডি না থাকায় ক্লাস পরীক্ষা শুরু যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন প্রশাসনিক কার্যক্রম চালু না হওয়ায় তারা নিজেরাই হলের ব্যবস্থাপনা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব শিক্ষক কর্মচারী বিরোধিতা করেছে তাদের পদত্যাগের দাবিতে মিছিল সমাবেশ করেছে বিশ্লেষক ও কোচ ইশতিয়াক ইমনের নাজমুল আবেদিনের অভিযোগ, স্বজনপ্রীতি আর বিসিবির নানা অনিয়মে হারিয়ে গেছে অনেক প্রতিভাবান ক্রিকেটার আর কোচ। এসব নিয়েই খেলা যোগে খোলামেলা কথা বলেছেন নাজমুল আবেদিন ফাহিম। শুনেছেন নাইয়ান বিন জসিম। পরিবর্তনের হাওয়া লেগেছে নতুন বাংলাদেশে, ক্রিকেটেও সেই পরিবর্তনের হাওয়াটা লেগেছে। ক্রিকেটার, সংগঠক, কোচ অনেকেই আসলে নতুন করে অনেক কথা বলছেন, অনিয়মের যেই ছবিগুলো সেগুলো আসলে সামনে নিয়ে আসছেন, প্রতিবাদ করছেন। আবার অনেকে আছেন যারা আগেও আসলে প্রতিবাদ করে এসেছেন, এখনো সেই বিসিবির যে অনিয়ম বা বাংলাদেশের ক্রিকেট পিছিয়ে যাওয়ার যে কারণগুলো সেগুলো আরো শক্তভাবে তুলে ধরছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশের ক্রিকেটে বা ক্রিকেটারদের সবচেয়ে সম্মানিত, একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে পরিচিত একটা মুখ, সবার প্রিয় নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম স্যার, একটু আমি শুরুতেই স্পেসিফিকভাবে জানতে চাই, সবাই বলছে বাংলাদেশের ক্রিকেট অনেক বছর পিছিয়ে গেছে, কয়েকটা জেনারেশন পিছিয়ে গেছে। অনেকে বলছে বাংলাদেশের ক্রিকেটে এতটাই কি বলবো দুর্নীতি হয়েছে, এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের ক্রিকেট যে একেবারে ঘুণে ধরা একটা অবস্থা হয়ে গেছে। আপনার কাছে শুরুতে স্পেসিফিকভাবে জানতে চাই, বাংলাদেশের ক্রিকেটটা আসলেই কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটা বছর আসলে পিছিয়ে গেছে? আমি কিছুদিন আগে বলেছি যে আমাদের ক্রিকেটটাকে অনেকটা আয়নাঘরের সাথে তুলনা করা যায়। সো যারা যারা পক্ষের খেলোয়াড় বা পক্ষের দল তারা অনেক সুবিধা পেয়েছে, যারা পক্ষের দল নয় তাদেরকে অনেক চাপে থাকতে হয়েছে। সো আমরা দেখেছি গত বেশ কয়েকটা বছরে নির্দিষ্ট কিছু একাডেমি থেকেই প্লেয়ারদেরকে উঠে আসতে হয়। ওইসব একাডেমিতে যদি ওরা না থাকে, ওদের পক্ষে বয়সভিত্তিক যেসব খেলা হয় ক্রিকেট বোর্ডের, ওখানে আসাটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু একেবারে হাতে গোনা কিছু একাডেমি আছে, সেখানকার খেলোয়াড়দেরকে এখানে আসতে হবে এবং জাতীয় দলে যদি তুমি খেলতে চাও ওইসব একাডেমিতে খেলতে হবে, এইসব ব্যাপার আছে। কিন্তু এই সিস্টেমের পরে তো নিশ্চয়ই তাহলে অনেক প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে গেছে। অফকোর্স এখানে অনেক যেটা হয়েছে যে হয়তো ফেভারিটিজম হয়েছে, অনেক ফেভারিটিজম হয়েছে। আমি যদি বলি যেসব কোচকে রাখা হয়েছে ওখানে অনেক ফেভারিটিজম করা হয়েছে। আমি নিজে এটা দেখেছি, সারা দেশে যে কোচ নিয়োগ হয়েছে সেখানেও কিন্তু বিবেচ্য বিষয় ছিল কারা আমার দলের বা আমার পরিচিত বা আমার কন্ট্রোলে থাকে তারাই শুধু হতে পারবে। কিন্তু এখানে অনেক যোগ্য লোক কিন্তু বাদ পড়ে গেছে। কিন্তু যোগ্য লোক ওখানে ছিল না তা না, কিন্তু অনেকেই আবার বাদও পড়ে গেছে। কিন্তু এখানে বৈষম্য আছে দারুণভাবে, আর মেধার সুযোগটা খুব মেধা হিসেবে কাউকে জায়গা দেওয়া হয়নি। গত কয়েকদিনে আমরা অনেক ক্রিকেটারের স্ট্যাটাস দেখেছি, তারা সামনে এসে বলেছে, অনেকে মুখ ফুটে না বললেও বিভিন্নভাবে ইঙ্গিতে আসলে বুঝিয়ে দিয়েছে যে কতটুকু তাদের সঙ্গে বৈষম্য হয়েছে। ন্যাশনাল টিমের ক্রিকেটারদের কথা বলছি, মানে অনেকেই তো আসলে আপনার সঙ্গে উঠা বসা বা কথা বলা হয়, মানে এরকম দু একটা ঘটনা আছে কিনা যেগুলো আপনাকে অনেক বেশি নাড়া দিয়েছে বা আপনাকে এসে আসলে কষ্ট থেকে বলেছে অনেকে যে এই বিষয়গুলো হচ্ছে আমাদের ন্যাশনাল টিমে বা ন্যাশনাল ক্রিকেটেও? আমি একেবারে ছোট্ট একটা এক্সাম্পল, অনেকেই আছে, আমরা তো ইমরুল কাজকে প্রায় বলতে শুনি বা এরকম আরো প্রায় রুবেলকে বলতে শুনেছি বা সাইফুদ্দিনকে অনেক শুনি। আমি অন্য একটা এক্সাম্পল আমি নাসুমের কথা বলি। নাসুমকে আমরা রিসেন্টলি দেখেছি বিপিএলে খুব ভালো করেছে, জাতীয় দলে চলে আসলো, দারুণ খেললো। তারপর আবার একটা দুটো সিরিজ দেখেছি, 50 ওভারের ম্যাচ সিরিজে দেখেছি ভালো খেলেনি। ভালো না খেললে ওকে অফ করাই যেতে পারে, কিন্তু ওকে যেভাবে অফ করা হলো, তারপর প্রায় মনে হলো যেন একদম বাদই পড়ে গেল, একদম হারিয়েই গেল। এটা আমি খুব ভালোভাবে অবজার্ভ করেছি। আমি কিন্তু তখন থেকে আমি এটা অবজার্ভ করছিলাম যে কি হয়, একজন খেলোয়াড় যার মধ্যে সম্ভাবনা আছে সে হতে পারে যে একটা সিরিজে ভালো খেলেনি এবং তাই পরের সিরিজে সে সুযোগ পায়নি, এটা হতেই পারে। কিন্তু তারপর হারিয়ে যাবে কেন? তাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা কেন দেখলাম না? সো এই যে ব্যাপারগুলো, এইটা খুব ভিন্ডিকটিভ আচরণ এটা। এবং আমরা কোনোদিন নাসিমকে বলতে শুনিনি যে তার উপরে এই অন্যায়টা হয়েছে, কারণ কোনো খেলোয়াড়ের কোনো টু শব্দ করার কোনো সুযোগ নেই, কিন্তু এগুলি বলার কোনো সুযোগ নেই। এটা যে কত সাফোকেটিং, একজন তামিম ইকবালের কথা যদি বলি, একজন মুশফিকের কথা বলি, বা একজন
রুবেল হোসেনের কথা বলি, একই ব্যাপার কিন্তু এদের মধ্যে। মুশফিক তো আপনার প্রিয় ছাত্র। মুশফিক আসলে আমরা বিভিন্ন সময় প্রেস কনফারেন্সে এসে মানে লুকাতে পারেননি আসলে তার সেই যে কষ্টের কথাটা টি-20 থেকে কিভাবে অবসর নিয়েছেন এরকম বলছিলেন যে আসলে আমি কি অবসর নিয়েছি, মানে ইঙ্গিত করে। এমন একটা দেশ যেখানে বলতে হয় যে আমি ক্যাপ্টেন্সি করতে চাই না, মানুষজন স্বপ্ন দেখে আমি দেশের ক্যাপ্টেন হব, 10 বছর ক্যাপ্টেন ছিলাম, আমার ক্যাপ্টেন্সিতে এই হয়েছে সেই হয়েছে, আমাদেরকে ক্যাপ্টেন খুঁজতে হয়, তারপরে অনভিজ্ঞ কাউকে দিতে হয়, কারণ যারা অভিজ্ঞ তারা ক্যাপ্টেন্সি করতেই চায় না। কি একটা পরিবেশ! এই সব কিছু তো বোঝা যায় যে ইট ইজ সো আনপ্রফেশনাল একটা জায়গা, এবং এটা হওয়া খুব স্বাভাবিক, কারণ যারা সিদ্ধান্ত নেন, কারণ এই বোর্ডে হতে পারে যে 24 জন 25 জন মেম্বার আছেন, কিন্তু সিদ্ধান্ত নেয় কিন্তু 2-1 জনই। যারা সিদ্ধান্ত নেন তাদের যেহেতু স্পোর্টস সম্পর্কে কোনো ধারণা নেই, এক, এবং যেহেতু তাদের ইল মোটিভ আছে, তাদের অন্য ধরনের মোটিভ আছে, এদের পক্ষে খুব প্রফেশনালি কোনো কিছু হ্যান্ডেল করার কোনো সুযোগ নেই। কিন্তু আমার মনে হয় না তারা অন্য যারা ছিলেন, যাদের মধ্যে মেধা আছে, যারা ক্রিকেটটা বোঝেন, তাদের কাছ থেকে কোনো অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করেছেন কখনো, আমার মনে হয় না। নাহিয়ান বিন জসিম, 71। গায়ানা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 40 রানে হারিয়ে সিরিজ জিতে গেল দক্ষিণ আফ্রিকা। ক্যারিবিয়ানদের বিপক্ষে তাদের টানা 10ম টেস্ট সিরিজ জয় এটি। টেস্টের তৃতীয় দিনে রোববার দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস নামলেও জ্বলে ওঠেন তাদের বোলাররা। শেষ ইনিংসে 263 রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 222 রানে। 3টি করে উইকেট শিকার করেন রাবাদা ও মহারাজ। 299 উইকেট নিয়ে টেস্ট শেষ করলেন রাবাদা। কেশব মহারাজের ক্যারিয়ারের শিকার এখন 171টি, আর এর মধ্য দিয়ে মহারাজ বনে গেছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসের সফলতম স্পিনার। 5 উইকেটে 223 রান নিয়ে দিন শুরু করে সাউথ আফ্রিকা। 34 রানে অপরাজিত থাকা ভিয়ান মুল্ডার স্কোরবোর্ডে আর কিছুই যোগ করতে পারেনি। 50 রানে দিন শুরু করা কাইল ভেরেইনা যোগ করেন 9 রান। তাকে বোল্ড করে ক্যারিয়ারের দ্বিতীয় 5 উইকেট পূর্ণ করেন সেলস। সব মিলিয়ে 22 রানের মধ্যে শেষ 5 উইকেট হারায় তারা। তৃতীয় দিনে 50 মিনিটেই শেষ হয় ইনিংস। এক বুমরাকে মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রতিপক্ষের ব্যাটাররা। এবার আরো এক জসপ্রীত বুমরার দেখা পেল ভারত। ফিমেল বুমরার দেখা পেয়েছে ইন্ডিয়া। রহমান পেয়ারের রিপোর্ট। দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর পেসার জসপ্রীত বুমরা, তার নাম শুনলেই ভয়ে কাঁপে বাঘা বাঘা ব্যাটাররা। বুমরা ভারতের ত্রাণকর্তা। 3 ফরম্যাটেই ভারতের তুরুপের তাস, প্রতিপক্ষের মনে ছড়ান ত্রাস। বুমরার বোলিং অ্যাকশন ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত, অনেকের কাছে আবার অদ্ভুত হিসেবে পরিচিত। এবার আরো এক বুমরার দেখা পেয়েছে ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় বাচ্চা একটা মেয়ের ভিডিও ভাইরাল। স্কুল ড্রেস পরে একটা মেয়ে হুবহু বুমরার মতো বল করছে, এমন কাণ্ড দেখে নেট দুনিয়া উত্তাল। নারীদের ক্রিকেটে এবার নতুন বুমরা, তার নাম মায়রা জৈন। যেন জসপ্রীত বুমরার কার্বন কপি। বুমরার মতো বোলিং অ্যাকশনে সবাইকে মুগ্ধ করেছেন মায়াবী মায়রা। বোলিং অ্যাকশন থেকে শুরু করে বল রিলিজ করার ধরন বুমরার মতো। ভিডিও এখন ছড়িয়ে পড়েছে ক্রিকেট প্রেমীদের সোশ্যাল মিডিয়া সাইটে। ভিডিওতে লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, পরবর্তী 3 বছরের মধ্যে ওকে নীল জার্সিতে দেখব। আরেক ক্রিকেট ফ্যান লিখেছেন, ফিমেল ভার্সন অফ বুমরা। কে জানে, হয়তো ভবিষ্যতে এই মায়রাই ভারতের জার্সিতে মায়াবী স্পেলে সবাইকে মুগ্ধ করতে পারে। রহমান পেয়ার, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল 71-এর সাথে।